আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম এবং তার মূল বিষয়বস্তুগুলোও আলোচনা করেছিলাম। অর্থাৎ যে উপনিবেশটা তৈরি করা হয়েছিল কিভাবে, এবং সেটা কিন্তু আমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়েছি, এবং তার অর্থনীতিটা কি হবে সেইটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো এই যে ভারতীয় উপনিবেশের যে অর্থনীতি কিন্তু কেবলমাত্র ভারতের সঙ্গেই কিন্তু মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না। ভারতের অর্থনীতি কিন্তু নিয়ন্ত্রিত হয়েছিল ইংল্যান্ড অর্থাৎ ইউরোপীয় যে দেশগুলির মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রিত হতো। তাই আমরা ভূমিকা পর্বে অর্থাৎ এই চ্যাপ্টারটাকে একটু ডিটেলসে এবং সুস্পষ্টভাবে মাথায় ধরে রাখার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতিতে আজকে আলোচনাটা শুরু করছি, যেখানে আমরা বলছি যে ব্রিটেন তথা ইউরোপের বিভিন্ন যে রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু ভারতের অর্থনীতিকে নিয়ন্ত্রিত করেছে। তো আমরা জানি যে ইউরোপীয় বণিক গোষ্ঠী যারা সর্বপ্রথম ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে পৃথিবীর, তাদের মধ্যে সর্বপ্রথম আমরা জেনেছি যে পর্তুগিজরাই কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করেছিল। এবং এই যে বিভিন্ন ভাস্কো দা গামার দেখানো পথ ধরেই ভারতে কিন্তু এসেছিল বিভিন্ন বণিক গোষ্ঠীগুলো। সর্বপ্রথম এসেছিল পর্তুগিজ। তো পর্তুগিজ এবং স্পেন এই দুজন যে বণিক গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা প্রথম শুরু হয়। তো সেই প্রতিদ্বন্দ্বিতাকে একটা টরডিসিল্লাসের চুক্তির মাধ্যমে, যেটা 1494 খ্রিস্টাব্দে ইউরোপে সংঘটিত হবে পর্তুগিজ এবং স্পেনের মধ্যে, টরডিসিল্লাসের চুক্তি, যার মধ্য দিয়ে কোন যে বণিকরা পৃথিবীর কোন দিকটাতে তারা বাণিজ্য করতে অগ্রসর হবে সেটা কিন্তু নির্ণীত হয়েছিল। বিশেষ করে পর্তুগিজরা যেখানে ভারত অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে ব্যবসা বাণিজ্য করার জন্য অগ্রসর হয়েছিল, স্পেন কিন্তু সেখানে প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দিকে তারা কিন্তু অগ্রসর হয়েছিল। সো যাই হোক, যে পর্তুগিজদের দেখানো পথ ধরেই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠীগুলোর মধ্যে ইংরেজ, ফরাসি, দিনেমার, ডাচ, ওলন্দাজ এই সমস্ত বণিক গোষ্ঠীগুলো কিন্তু তারা আসবে। ইংরেজ কাদের বলা হচ্ছে না, ইংল্যান্ডের যে বণিক গোষ্ঠীগুলোকে ইংরেজ নামে বলা হতো, আর ফ্রান্সের যে বণিক গোষ্ঠীকে ফরাসি, ডেনমার্কের বণিক গোষ্ঠীটাকে আমরা দিনেমার, এবং হল্যান্ডের দেশের যে বণিক গোষ্ঠীগুলোকে আমরা ডাচ বা কখনো ওলন্দাজ বলেও আমরা বলবো। এইভাবে যখন বিভিন্ন বিদেশি বাণিজ্য সংস্থাগুলি এসেছিল, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় কেবলমাত্র ভারতে টিকে ছিল। সবাই থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজরা কিন্তু তারা কিন্তু উপনিবেশ স্থাপন করতে তারা সক্ষম হবে পুরো ভারত জুড়ে, আমরা জেনেছি। এবং সেই যে উপনিবেশ স্থাপন করতে গিয়ে আমরা এর আগের অধ্যায়ে পড়েছি কিভাবে বিভিন্ন দেশীয় রাজাদের সঙ্গে তাদের সংঘর্ষ লড়াই হবে, বিভিন্ন নীতি অবলম্বন করবেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন যে বণিক গোষ্ঠীগুলোর মধ্যেও কিন্তু ইংরেজদের সঙ্গে তাদের লড়াই হবে, বিশেষ করে ফরাসিদের সঙ্গে ইংরেজদের লড়াই হবে। তো আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশের অর্থনীতির চরিত্র এখানে আলোচনা করছি, তো সেই অর্থনীতির চরিত্র কিন্তু নির্ণীত হবে ইংল্যান্ডের শাসক, সঙ্গে সঙ্গে দিল্লির শাসক, সঙ্গে সঙ্গে যে ভারতের যে বিভিন্ন প্রাদেশিক শাসকদের যে একটা সমন্বয়ের মাধ্যমে। অর্থাৎ ইতিহাস তো কেবল একটা সময় হচ্ছে, যেমন সেই একই সময়ে বিভিন্ন দেশের শাসক, বিভিন্ন স্থানের শাসকদের দ্বারা কিন্তু সমস্ত কিছু তাদের মধ্যে ইন্টারাকশানের ফলেই কিন্তু সংঘটিত হবে। তো আমরা জানি যে দেশীয় যে শক্তিগুলো তৎকালীন সময়ে যাদের যে প্রাধান্য থাকবে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, সঙ্গে সঙ্গে মহীশূর, মারাঠা এবং শিখ, এদের মধ্যে যেহেতু বাংলা এবং হায়দ্রাবাদ এই সমস্ত যে অংশগুলো যেগুলো বাণিজ্যের অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে ছিল, সেইগুলোতে কিন্তু বিশেষ করে তাদের সঙ্গে এদের যে বিভিন্ন সংঘর্ষ হোক, লড়াই হোক, এগুলো সংঘটিত হবে। তো আমরা একটা যা সংক্ষিপ্ত ইতিহাস একটু সংক্ষেপে জেনে নিই। যেমন ইংল্যান্ডের বিভিন্ন শাসকদের একটা তালিকার সঙ্গে সঙ্গে দিল্লির শাসকগণের একটা সমসাময়িক একটা তালিকা, সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে আগত সেই সময়ে বিভিন্ন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধানদের নামের তালিকা আমরা একটা জানব। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সদস্যদের সঙ্গে তাদের সঙ্গে বাংলা অর্থাৎ ভারতের যে প্রাদেশিক শাসকদের যে সঙ্গে যে একটা বিভিন্ন যে তাদের সম্পর্কের উত্থান পতন করবে, সেটা আমরা আগে পড়েছি। তো
আমরা দেখতে পাচ্ছি যে জর্জ ওয়ান যেই সময় হচ্ছে ইংল্যান্ডের শাসক অর্থাৎ রাজা বা রানী ছিলেন, রাজা ছিলেন তৎকালীন সময় দিল্লির শাসক হিসেবে আমরা দেখতে পাচ্ছিলাম যে সম্রাট বাহাদুর শাহকে। এবং সেই সময় ইংল্যান্ড থেকে এসেছিলেন কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে জন সুরম্যান বলে, যিনি 1717 সালে কিন্তু ফরমান লাভ করবেন। সেই সঙ্গে এই সময় কিন্তু ফরাসিরাও কিন্তু আসবেন, ডেনমার্করাও আসবেন, ডেনমার্ক, ডাচ, ওলন্দাজ সবাই আসবেন। তো তাদের সম্পর্কে আমরা ডিটেলসে যাচ্ছি না, যখন আমরা উঁচু ক্লাসে 11-12 পড়বো সেখানেও কিন্তু তাদের যে সমসাময়িক যে ইতিহাসটাকেও আমরা ডিটেলসে জানবো। তো ইংরেজদের মধ্যে সুরম্যান, তারপরে আসবে আমরা জানি রজার ড্রেক, কীভাবে রজার ড্রেক যে ভারতের বাংলায় এসে তার যে নৌবহর নিয়ে এসে লড়াই করবে। সঙ্গে সঙ্গে তারপরে আমরা জানবো যে জর্জ টু যখন ইংল্যান্ডের শাসক হিসাবে 1760-এর দিকে আছে, দ্বিতীয় আলমগীর তখন হচ্ছে দিল্লির শাসনে রয়েছে, সেই সময় এসে পৌঁছাবে রবার্ট ক্লাইভ 1756 থেকে 56 থেকে 1760 খ্রিস্টাব্দ। সেই সময় আমরা জানি যে বাংলার নবাবদের মধ্যে সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম প্রভৃতি বা মির্জা আবার এদের মধ্যে আবার তাদের যে সম্পর্ক ঘটতে থাকবে। সঙ্গে সঙ্গে ইংরেজদের সেই যে রবার্ট ক্লাইভের সঙ্গে ফরাসিদের যে একটা যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হবে, যাকে বন্দিবাসের যুদ্ধ নামেও বলা হবে, 1760 খ্রিস্টাব্দে যেটা সংঘটিত হবে। এইভাবে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে কীভাবে যে বিস্তার লাভ করেছিল তার একটা আমরা সংক্ষিপ্ত ইতিহাসটাকে বলে যাচ্ছি। তারপরে আমরা জানি যে ভ্যানিস্টার্ট আসবেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান হিসাবে 1760 থেকে 1765। এই সময়েও আমরা জানবো যে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়ে যাবে বাংলায় 1765 থেকে 1770। আবার রবার্ট ক্লাইভ চলে আসবেন কিন্তু যে 1765 থেকে 1767। এই সময় পুনরায় আবার রবার্ট ক্লাইভ কিন্তু আবার একটা বিশেষ কাজে যিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন তিনি আবার আসবেন, এবং সেই সময় কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থাটার চরম পরিণতির দিকে যেতে থাকে। রবার্ট ক্লাইভের চলে যাওয়ার পরে আসবেন হচ্ছে ভেরেলস্টার 1767 থেকে 69, 2 বছর তিনি থাকবেন। সেই সময় কিন্তু আমরা যখনই দেখে নিয়েছি যে ভারতে উপনিবেশ তার স্থাপন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেই সময় তিনি সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতটাকে নতুন করে অর্থাৎ জমিকে জরিপ করে তিনি রাজস্ব নির্ধারণের জন্য সার্ভে করার একটা সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হবে। তো আমরা জানি যে এই দ্বৈত শাসনের ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পাবো যে ইংল্যান্ডে যখন জর্জ 3 থাকছেন আর দ্বিতীয় শাহ আলম যখন দিল্লির শাসনে থাকছেন, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এসছেন কার্টিয়ার 1769 থেকে 1772। তো এই সময়ে কিন্তু আমরা জানি 76-এর মন্বন্তর, বাংলায় যেটা 1176-এর মন্বন্তর সংঘটিত হবে, সেই দ্বৈত শাসন ব্যবস্থার চরম পরিণতি হিসাবে সেটাই সংঘটিত হবে। এবং অর্থাৎ এর পরবর্তী সময় আমরা জানবো যে সেই চরম পরিণতির ফলে 1772-এর পরেই কিন্তু রেগুলেটিং অ্যাক্ট যেটা পাস হবে 1773 সালে, যেই রেগুলেটিং অ্যাক্ট পাসের মধ্য দিয়ে কী করা হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের অধীনে তাকে থাকতে হবে, এবং ভারতে একজন করে গভর্নর জেনারেল যিনি আসবেন ভারতে, এবং সেই বাংলার হয়ে আসবেন এবং বাংলায় তিনি শাসন করবেন। পরপর যারা আসবেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস, জন ম্যাকফারসন, সালগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা খেয়াল করবে, চার্লস কর্নওয়ালিস, জন শোর। তো এদের মধ্যে আমরা এই অর্থনীতির চরিত্র অর্থাৎ এই চ্যাপ্টারের জন্য উপযোগী যে সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসকরা যে পদক্ষেপগুলো নেবেন তাদের মধ্যে আমরা যেটা আজকে আলোচনা করব, যেটা আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে হচ্ছে ওয়ারেন হেস্টিংসের পদক্ষেপগুলো, যিনি কিনা যে বিভিন্ন রাজস্ব আদায়ের নীতি তিনি প্রবর্তন করার চেষ্টা করবেন, ইজারাদারি ব্যবস্থা তিনি চালু করার চেষ্টা করবেন, কিংবা বিভিন্ন যে একসালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত এইগুলোকে তিনি চালু করবেন, এবং বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা তিনি অনেক প্রভূত উন্নতি করবেন এবং অর্থাৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অর্থনীতিটাকে। তার পরবর্তীকালে আমরা জানবো যে ওয়ারেন হেস্টিংসের পরবর্তী সময় আসবে জন ম্যাকফারসনের সময় কিন্তু যিনি ভারত অর্থাৎ ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী হবেন তিনি কিন্তু একটা পিটের ভারত শাসন আইন চালু করবেন। সেই শাসন আইন অনুযায়ী কিভাবে শাসন করা হবে অর্থাৎ উচিত, তিনি সেখানে কিছু নিয়ম নীতি থাকবে যেগুলো আমরা কিন্তু আগের অধ্যায়ে পড়েছি। তো ম্যাকফারসনের পরবর্তী সময়ে চার্লস কর্নওয়ালিস অর্থাৎ
যিনি কিনা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করবেন। এই চার্লস কর্নওয়ালিস কিন্তু যখন ওয়ারেন হেস্টিংসের সময় একজন শাসক হিসাবে কিন্তু তিনিও তার সহযোগী হিসাবে কাজ করবেন থাকবেন। তিনি পরবর্তীকালে আবার শাসক যখন হবেন তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করবেন। এই সময় মহাজনী ব্যবস্থাগুলো আমরা জোরদার হতে দেখব। সঙ্গে সঙ্গে সূর্যাস্ত আইনও আমরা জানবো যে এই সময় ব্যাপার একটা। এছাড়াও পরবর্তী সময়ে যেমন জানবো যে জন সোর 1993 থেকে 1793 থেকে 1798 সালের মধ্যে জন সোর আসবেন, যার সময় চার্টার্ড অ্যাক্ট সর্বপ্রথম চার্টার্ড অ্যাক্ট প্রকাশিত হবে। ও তারপরে আমরা জানবো যে অ্যালুরেড ক্লার্ক আসবেন, যিনি অ্যাক্টিং যে শাসক হিসাবে কিছুদিন থাকবেন। তাছাড়া এরপরে আসবেন লর্ড ওয়েলেসলি। তো এই লর্ড ওয়েলেসলি সম্পর্কে আমরা জেনেছি যখন এর আগের অধ্যায়ে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা পড়েছিলাম, সেখানে আমরা অধীনতামূলক নীতিটা সম্পর্কে পড়েছিলাম। অর্থাৎ বিভিন্ন শাসকরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন শাসকরা যারা আসবেন তাদের মধ্যেই কেউ কেউ হচ্ছে পুরো যে সাম্রাজ্যটাকে দখল করার নীতি নিয়ে থাকবেন, কেউ কেউ থাকবে কি সেই সাম্রাজ্যটাকে সুনিপুণভাবে অর্থনৈতিক যে কাঠামো থেকে মানে অর্থ উপার্জনের তারা নীতি নেবেন। সেই জন্য আমরা তাদের মধ্য থেকে চ্যাপ্টারগুলোকে আলাদা আলাদা করেছি, কিন্তু সবাই কিন্তু ক্রমান্বয়ে আসতে থাকবেন। এছাড়া আমরা লর্ড ওয়েলেসলির পরে লর্ড কর্নওয়ালিস, এছাড়া স্যার জর্জ বার্লো, যার সময় কিছু ঘটনাও ঘটবে, লর্ড মিন্টো, তারপর ওয়ারেন হেস্টিংস, ফ্রান্সিস এডওয়ার্ড ওয়ারেন হেস্টিংস, যার সময়ও কিন্তু এই অর্থনীতি চরিত্র চ্যাপ্টারে যে মূল বিষয়গুলো যেটা ছিল রায়তোয়ারি বন্দোবস্ত আর মহলওয়ারি বন্দোবস্ত যেগুলো চালু হবে। রায়তোয়ারি বন্দোবস্তটা মাদ্রাজ আর মহলওয়ারি বন্দোবস্তটা উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়বে। সঙ্গে সঙ্গে এই সময়ে এই ব্যবস্থাটাগুলো এতটাই জোরদার হবে যে অবশিল্পায়ন ঘটতে থাকবে। আমরা অবশিল্পায়ন জানবো যে এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে যাওয়ার ফলে ইংল্যান্ডের যে মালগুলো, যে উৎপাদিত শিল্প কারখানায় উৎপাদিত দ্রব্যগুলো কিন্তু ইংল্যান্ডের বাজারে, ভারতের বাজারে এতভাবে বিপুলভাবে বিক্রি হতে শুরু করবে এবং সেই নীতির জন্য কিন্তু অবশিল্পায়ন শুরু হবে। ভারতীয় দেশীয় যে শিল্পগুলোর অবক্ষয় শুরু হবে। এরপরে আমরা জানি জন অ্যাডামস অ্যাক্টিং হিসাবে আসবেন, লর্ড আর্মহার্স্ট, যার কথা আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি, যিনি কিন্তু যুদ্ধের বিভিন্ন সময় তার সঙ্গে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ ঘটবে। সঙ্গে সঙ্গে তিনি কিন্তু অনেক সংস্কারমূলক কাজও তিনি করবেন। আমরা এর আগের অধ্যায়ে পড়েছি আর্মহার্স্টের বিভিন্ন যে সংস্কারগুলো, বিশেষ করে যে রাজা রামমোহন রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতিদের সময়ে কিন্তু এটা ঘটতে থাকবে। তো এইগুলো কিন্তু এদের সময়ে হতে থাকবে। এছাড়া আমরা জানি যে এরপরে সেই একই রকমভাবে আমরা ইংল্যান্ডের শাসকে যখন ভিক্টোরিয়া এসেছেন আর দিল্লির শাসকে যখন আছেন দ্বিতীয় আকবর শাহ, সেই সময় কি হবে না উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে আসবেন, বাটারওয়ার্থ বেলে অ্যাক্টিং হিসাবে। এছাড়া এরপরে আসবেন লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিংয়ের সময় কিন্তু আমরা যে কাজগুলো হবে বেশিরভাগ সংস্কার কাজ, তিনি অর্থনৈতিক সংস্কারে তত বেশি গুরুত্ব দেননি। তো আমি শুধু নামগুলো বলে যাচ্ছি। চার্লস ম্যাকক্যালকে, যিনি অ্যাক্টিং ক্যালফে হবে, ম্যাকক্যালফে, যিনি কিনা 1835 থেকে 36 অ্যাক্টিং শাসক হিসাবে আসবেন। তার সময় বিভিন্ন লাইসেন্স রেগুলেশনগুলো আসবে, অর্থাৎ লাইসেন্স। এছাড়া ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে নিষিদ্ধ হবে। এগুলো গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটবে। এছাড়া আমরা জানবো লর্ড অকল্যান্ডের সময় প্রথম আফগান যুদ্ধ শুরু হবে এবং এই সময় কিন্তু আমরা একটা হিসাব পাবো যে সম্পদের, ভারতীয় সম্পদের বহির্গমন যেটা ঘটবে বলে একটা হিসাব আমরা পাবো বইতে আমাদের, সেইখানে কিন্তু এই অকল্যান্ডের সময়ের একটা হিসাব আমরা পাবো। এছাড়া লর্ড এডিনবরা, উইলিয়াম উইলসফোর্ড বার্ড, হেনরি হার্ডিঞ্জ, এই সময় কিন্তু বিভিন্ন চুক্তিগুলো হতে থাকবে, যুদ্ধ বিগ্রহ। এছাড়া লর্ড ডালহৌসিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। লর্ড ডালহৌসি, যিনি 1848 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করবেন ইংল্যান্ডের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসক হিসাবে, তিনি কিন্তু সত্যবিলোপ নীতি নিয়ে যেমনভাবে পুরো শাসন কর্তৃত্ব, অর্থাৎ এর আগের চ্যাপ্টারে যেমন পড়েছি এই অধ্যায়েও কিন্তু তিনি দেখব যে তার গুরুত্বপূর্ণ অবদানগুলো থাকবে। বিভিন্ন কলকারখানা চালু থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, রেলপথ যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রভূত উন্নতিও ঘটতে শুরু করবে। সঙ্গে সঙ্গে আমরা দেখব এই সমস্ত কাজের জন্য কিছু বিদ্রোহ, এখানে অরণ্য বিদ্রোহ অর্থাৎ রেলপথের বিস্তারকে কেন্দ্র করে ঘটতে থাকবে এই লর্ড ডালহৌসির সময়। তো আমরা জানি যে লর্ড ডালহৌসির শাসনের পরবর্তীকালেই 1857 খ্রিস্টাব্দে ঘটে যাবে মহাবিদ্রোহ, যাকে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই সময়ে কিন্তু আমরা জানবো যে মহারানীর ঘোষণা হবে এবং সেই ঘোষণায় সেই যে গভর্নর জেনারেলের পদটাকে অবলুপ্ত করিয়ে দিয়ে
ভাইসরয় পদ তৈরি করা হবে এবং প্রথম ভাইসরয় হিসাবে আসবেন লর্ড ক্যানিং, লর্ড ভিসকাউন্ট ক্যানিং। তো এই সময় কিন্তু যে দিল্লির যে শাসক পদটাও অবলুপ্ত হয়ে যাবে। দিল্লির যে শেষ সম্রাট আমরা দেখব দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি 1857 সালের যে সিপাহী বিদ্রোহের পরাজয়ের পর কিন্তু দিল্লির যে শাসন ব্যবস্থাটা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যাবে এবং ব্রিটিশদের অধীনে পুরো চলে আসবে ভারতীয় যে উপনিবেশ। এবং সেই সময় আমরা জানবো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে থাকবে ভিসকাউন্ট পালমার স্টোন, আর হচ্ছে ভিক্টোরিয়া থাকবেন হচ্ছে রানী হিসাবে। তো ভিসকাউন্ট ক্যানিংয়ের পরবর্তীকালে এলগিন আসবেন 1762 থেকে 63, নেপিয়ার আসবেন, উইলিয়াম ডেনিসন আসবেন। এদের কাজগুলো আমাদের এই চ্যাপ্টারের অধীন মানে আলোচনার বিষয়বস্তু নয়, তবে আমরা যখন উঁচু ক্লাসে পড়ব এদের প্রত্যেকের সময় কিছু ঘটনা ঘটবে সেগুলো আমরা পড়ব। তো এর পরবর্তীকালে আসবে যে ভাইসরয় হিসাবে এলেন, এর পরবর্তীকালে আসছে আমাদের যে জন লরেন্স, যার সময় কিছু ঘটনা ঘটবে। আমরা জানি যে সিমলা, যেটা কিনা ভারতের গ্রীষ্মের রাজধানী হিসেবে এটা তখন থেকে 1863 থেকে এটা চালু হবে। তাছাড়া লর্ড মায়ো আসবে, এই সময় জনগণনা শুরু হবে। এছাড়া জন স্ট্র্যাচে, নেপিয়ার, লর্ড নকব্রুথ, যেটা আমাদের এই অধ্যায়ে রয়েছে আলোচনায়। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আলোচনার সময় আমরা পড়ব, নর্থব্রুক 1772 থেকে 76। এছাড়াও যেজন গুরুত্বপূর্ণ যে জেনারেল ভাইসরয়ের কথা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কিনা লর্ড লিটন এবং লর্ড রিপন, কিনা যার আমলে লর্ড লিটনের আমলে আমরা যেটা পড়বো ভার্নাকুলার প্রেস অ্যাক্টের থেকে শুরু করে এই যে অর্থনীতি চ্যাপ্টারে যেটা গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন কৃষকদের সুরক্ষার আইন, দক্ষিণ ভারতে একটা আইন প্রচলিত হবে 1879 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে এগ্রিকালচারাল রিলিফ অ্যাক্ট 1879। তারপর লর্ড রিপনের সময় আমরা জানি কিছু ঘটনা ঘটবে, যেটা এই অধ্যায়ে নেই। লর্ড ডাফরিনের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, বাংলার কৃষকদের জন্য একটা আইন চালু হবে যেটাকে বলা হচ্ছে টেনেন্সি অ্যাক্ট বা প্রজাসত্ব আইন 1885 খ্রিস্টাব্দে। এছাড়া লর্ড ল্যান্সডনের সময়ও কিছু শ্রমিকদের উন্নতিকল্পে কিছু অ্যাক্ট চালু হবে 1881 খ্রিস্টাব্দে, 1891 খ্রিস্টাব্দে। তাছাড়াও ডুরান্ট কমিশন। এরপরে আমরা জানবো বিভিন্ন এলগিন, লর্ড এনগেল আসবেন, লর্ড কার্জনের সময় কিন্তু আমরা দেখব যে ভারতের দারিদ্রতা প্রকট আকার ধারণ করবে এবং দুর্ভিক্ষ ঘটবে। আরও একটা তথ্য আমরা বিভিন্ন ইংল্যান্ড থেকে আগত শাসকদের সময়, যেমন লর্ড হার্ডিঞ্জের সময় একটা ঘটনা আমরা উল্লেখ পাবো 1914 খ্রিস্টাব্দে। ব্রিটেনের যে ল্যাঙ্কশায়ারের তৈরি যে বিভিন্ন কাপড়ের যে মার্কেটের 85% বাজার হবে ভারত। এইভাবে বিভিন্ন সময় যারা আসবেন, চেমসফোর্ড, রেডিং, লর্ড আরউইন, লর্ড উইলিংডন, লর্ড লিনলিথগো, এই সমস্ত বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভাইসরয়রা আসবেন। তার পরবর্তী সময় আমরা দেখব যে ষষ্ঠ জর্জের সময় যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল রয়েছেন, তখন যে ভারতে ভিসকাউন্ট ওভেল আসবেন 1943 থেকে 47, লর্ড মাউন্টব্যাটেন আসবেন 1947 সালে 21 ফেব্রুয়ারি, তিনি কিন্তু আবার 15ই আগস্ট পর্যন্ত থাকবেন। তারপরে ভারত স্বাধীনতা লাভ হবে, যে সময় ভারতের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থাকবেন এটলি। এবং সেই ভারত স্বাধীনতা লাভের পর প্রথম ভাইসরয় ভারতের সরকারের অধীনের বিদেশি ভাইসরয়, ইংল্যান্ডের ভাইসরয় হবে কে, সেই যে লর্ড মাউন্টব্যাটেন। এবং তারপরে স্বাধীন ভারতের প্রথম যে ভারতীয় ভাইসরয় হবেন কে, গোপালচারী। তো এটাই হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসক বৃন্দদের ক্রমপর্যায় তালিকা, যাদের মধ্যে এই চ্যাপ্টারের জন্য যেগুলো উপযোগী, অর্থাৎ যে অর্থনীতিটাকে নিয়ন্ত্রিত হয়েছে যেই সমস্ত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসকদের মধ্যে আমরা পাবো, বিশেষ করে যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সময় বিভিন্ন যে বন্দোবস্তগুলো, চিরস্থায়ী একশালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত, কিংবা হচ্ছে যে বিভিন্ন ইজারদারি ব্যবস্থা, আর হচ্ছে কিনা লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্ত বা মহাজনী ব্যবস্থা, সূর্যাস্ত আইন, এইগুলো। সঙ্গে সঙ্গে লর্ড যে ওয়ারেন রেডন হেস্টিংসের সময় রায়তওয়ারি বন্দোবস্ত, এইগুলো শিল্পায়ন, এইগুলো আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু রয়েছে। সঙ্গে সঙ্গে যেটা আমরা জানবো যে সেটা হচ্ছে কি, যে বিভিন্ন যে আইনগুলো চালু করবেন, যে ইংল্যান্ডের যে
যে বিভিন্ন কলকারখানাও যখন চালু হবে, বিশেষ করে রেল যোগাযোগ, অরণ্য বিদ্রোহ, যোগাযোগকে কেন্দ্র করে লর্ড ডালহৌসি, সঙ্গে সঙ্গে কিছু যে অর্থনৈতিক হাত থেকে, অত্যাচারের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য বিভিন্ন আইনও যেগুলো চালু হবে, লর্ড লিটনের সময় একটা আইন 1789 খ্রিস্টাব্দে, 79 খ্রিস্টাব্দে, এবং হচ্ছে লর্ড ডাফরিনের সময় একটা টেনেন্সি অ্যাক্ট চালু হবে। এবং ভারতের যে সেই অর্থনীতির প্রকটে পড়ে যে দুর্ভিক্ষটা ঘটবে লর্ড কার্জনের সময় এবং লর্ড হার্জিনের সময়ের একটা আমরা তথ্য পাবো। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু।